বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি জলি তালুকদার। আপনাদের স্বাগত দুজনকে তৃতীয় মাত্রায়। মিস জলি তালুকদার, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেই জন্যে মিস্টার খন্দকার মাসুকুর রহমান, নির্বাচন ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা বলেছেন এবং এখন দেশের জাতির প্রধান কাজ হচ্ছে নির্বাচন। প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আপনার প্রস্তুতি কেমন? দলের প্রস্তুতি কেমন? আনন্দ উচ্ছ্বাস, আনন্দের বন্যায় ভাসছে। বিদায়ের বর্ষপূর্তিতে 24-এর গণ আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা সহকর্মীদের আমরা হারিয়েছি, যাদের রক্তরূপে দাঁড়িয়ে নতুন দ্বিতীয় বাংলাদেশ গণতন্ত্রের শুভ সূচনা হবে বলে আমি মনে করি, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। পাশাপাশি এই দীর্ঘ 17.5 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা পঙ্গুত্ব জীবনযাপন করছে, যারা আহত রয়েছে, অঙ্গহানি হয়েছে, তাদের সুচিকিৎসায় সরকার এবং যারা ফ্যাসিস্ট বিদায়ীতে আমরা যারা বেনিফিশিয়ারি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি বলতে চাই, 5 আগস্ট জাতির উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলের সামনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। পূর্বে যা বলেছেন সেটাই উনি বলেছেন, রোজার আগে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথাই বলেছেন, প্রস্তুতি নিতে বলেছেন। এই কথা যদি উনি রাখতে না পারেন, দেশ ও জাতির জন্য অমঙ্গল, ওনার জন্য অমঙ্গল। আবারও রিপিট করি, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এই দায়িত্বভার নেওয়ার পর গণতন্ত্রী মানুষের যে আশা প্রত্যাশা তৈরি হয়েছিল, যারা অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়ে আত্মহতি দিয়েছে, তাদের মূল স্পিরিট ছিল যারা মুক্তিযুদ্ধের 71 যুদ্ধের স্পিরিট, গণতন্ত্র, সাম্য, সুশাসন, ন্যায় বিচার, যেটা গুড গভর্নেন্স, সেটা উনি এই 1 বছরে অন্তর্বর্তী সরকার সফল হয়েছে বলে আমি মনে করি না। পাশাপাশি আমি আপনাকে সুস্পষ্টভাবে বলতে চাই, 2014 নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতেন, কিংবা তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমনিভাবে 1986 সনে আন্দোলন সংগ্রাম এরশাদ-বিরোধী 9 বছর আন্দোলনে আমি সম্মুখ সারির একজন সামান্য কর্মী, একটি দলের কর্মী হিসাবে সম্মুখ যোদ্ধা ছিলাম। এরশাদের সাথে হাত মিলিয়ে জামাত, আওয়ামী লীগ, লালদিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিলেন এই স্বৈরাচারের অধীনে যারা নির্বাচনে জাতীয় বেঈমান হবে, ঢাকায় এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এরকম একটি নির্বাচনে যদি 14 সালে বেগম খালেদা অংশগ্রহণ করতেন, হয় বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দলে, তারপর 18 তাই হতো, তাহলে তো 24 হতো না। সেই ভোটের
অধিকার প্রতিষ্ঠার জন্যই অনেকগুলা কারণের মধ্যে অন্যতম কারণ 1 বছরও এই মানুষের অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার সহকর্মীদের আচরণ কথাবার্তায় একটা সন্দেহের উদ্বেগ হচ্ছে। ওনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরও মানুষের মধ্যে শঙ্কা কাটেনি, বরঞ্চ যারা খবর রাখেন তারা বলতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি আপনার এখানে আমি বিগত 6 মাস পূর্বে বলেছিলাম আমার মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে নির্বাচন হবে না। আমি যতটুকু ক্ষুদ্র মানসিক খবর রাখি। আমি এখানেই আপনাকে আপাতত থামাই, জলি তালুকদারের ভাষ্য শুনি যে তিনি কি মনে করছেন। প্রথমত আমাদের গণঅভ্যুত্থানের 1 বছর শেষ হলো এবং আমরা দেখলাম গণঅভ্যুত্থানের 1 বছরে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষার জায়গাগুলো সেইগুলো আসলে একটু ধূলিসাৎ হওয়ার দিকে গিয়েছে। আমি যদি জুলাই অভ্যুত্থানের বিচারের কথা ধরি, সেইটা দেখেন আজকে বিচারটা কিন্তু মানুষের কাছে একটা সন্দেহ তৈরি হয়েছে যে জুলাই অভ্যুত্থানের বিচার হবে কিনা, মামলাগুলো যে পর্যায়ে হয়েছে। আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের যারা জুলাইয়ের যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে কি আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলে আমরা স্পষ্টভাবে দেখি যে সেই উদ্যোগগুলো আসলে গ্রহণ করা হয়নি। তারপরে জনগণের কি আকাঙ্ক্ষা ছিল? আসলে জনগণ কখনোই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত হয়েছিল যখন বলেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী তার কোটা আন্দোলনের মধ্যে তো জনগণ, সমগ্র জনগণকে আপনি পান নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা যখন বলা হয়েছে তখন হচ্ছে জনগণ সম্পৃক্ত হয়েছে। আজকে 1 বছর পরে দাঁড়িয়ে আমরা নির্বাচন নিয়ে যখন কথা বলছি, আমরা কিসের জন্য? আমরা গত স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি গণতন্ত্র, ভোটাধিকারের জন্য। আপনারা দেখেন স্বাধীনতার পরবর্তী সময়ে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব কি যে আমরা একটা প্রকৃত একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গড়ে তুলতে পারিনি, আমরা গণতন্ত্র পাই নাই। সেখানে হচ্ছে আমাদের ভোটাধিকার বারবার কেড়ে নেওয়া হয়েছে। সর্বশেষ হাসিনা আমাদের ভোটাধিকার হরণ করলেন এবং সেই ভোটাধিকার নিয়ে একটা নির্বাচন নিয়ে একটা বিরাট তামসা প্রহসন এখন শুরু হয়েছে। নির্বাচনটা তো হইতে হয় একটা নিরপেক্ষ সরকারের অধীনে। কি কারণে নির্বাচন ব্যবস্থাটা ধসে গেল? আসলে যে তত্ত্বাবধায়ক সরকার এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে স্বৈর শাসন কায়েম করলো শেখ হাসিনা, সেটার মধ্য দিয়েই হচ্ছে তো নির্বাচন ব্যবস্থাটা আসলে ধসে গেল। তো সেই জায়গায় আমরা যখন একটা নিরপেক্ষ নির্বাচন আশা করছি, সেখানে নিরপেক্ষ একটা দল তো দরকার। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন, আমরা একটা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, নিরপেক্ষ সরকার বলছিলাম, মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি, কিন্তু আমরা দুঃখজনকভাবে সেই সরকারকে কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখি যে সেই সরকারেরও বিভিন্ন দলের প্রতি ব্যাপক ধরনের সাপোর্ট রয়েছে, সমর্থন রয়েছে, যেটা তার নিরপেক্ষতাকে প্রশ্ন করে। ফলে আজকে নির্বাচন ব্যবস্থাটা এবং নির্বাচন করার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা আসলে গড়ে তোলা দরকার। আমি একটা বিষয় বলতে চাই এখানে স্পষ্ট করে যে আসলে নির্বাচন, গণঅভ্যুত্থানটা তো সারা দেশের মানুষ যখন অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ যখন অংশগ্রহণ করেছে, আপনি দেখেন সেইখানে নির্বাচনটাও কিন্তু সারা দেশের মানুষ চাচ্ছে সেই নির্বাচনটাকে স্বতঃস্ফূর্তভাবে একটা অংশগ্রহণ করা। গণতন্ত্র আমাদের দেশে আপনি যদি বলেন প্রকৃত গণতন্ত্রের চিত্র কি আমরা কখনো দেখতে পেয়েছি? পাইনি। সেই ক্ষেত্রে হচ্ছে গণতন্ত্র পাইনি, কিন্তু ভোটাধিকারটা যখন হরণ হয়ে গেছে, আমরা বারবার ভোটাধিকারের লড়াই করেছি, জীবন দিয়েছি। কিন্তু এইবার যদি আমরা আসলে সেই নির্বাচনটা করতে না পারি ভালোভাবে, সেটা তো একটা বিরাট, মানে আমাদের বলবো যে আমাদের জাতির জন্য একটা সামগ্রিক বাস্তবতায় আপনি যেটাকে ভালো নির্বাচন করছেন, এবং আমি আপনার কথার টোনে যেটা বুঝতে পারছি যে নির্বাচনকে হতেই হবে বা নির্বাচনকে করাতেই হবে, কি করণীয় এখন? মানে কি বাস্তবতা, কি করুন? বাস্তবতা আপনারা দুজনেই খানিকটা উল্লেখ করেছেন, কিন্তু কি হলে আপনি মনে করবেন বা বিশ্বাস করবেন বা আপনার বিবেচনায় এই 14, 18, 24-এর নির্বাচনের পরে যেখানে মানুষ ভোট দিতে পারেনি, নানা ঢঙের নির্বাচন হয়েছে, কেউ 2008 নিয়েও প্রশ্ন তোলেন, তাহলে কি ধরনের নির্বাচন আসলে আপনি চান এবং সেই নির্বাচন করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে? প্রথমত হচ্ছে, মানে আমি মনে করি সরকারকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা এখানে রাখতে হবে।
তারপরে দেখেন সে কিভাবে নিরপেক্ষতা প্রমাণ করবে, ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো? না, এখন তো নিরপেক্ষতা প্রমাণ করা একটু কঠিন হয়ে গেছে এই সরকারের পক্ষে আমি মনে করি, কারণ নিরপেক্ষতা নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন এই সরকারের, এবং নির্বাচন নিয়েও তো বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে নির্বাচনের কথাটা, যদিও আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন, তারপরেও কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। আর একটা শ্রেণী যারা হচ্ছে সরকারের মানে ঘনিষ্ঠ রাজনৈতিক দল, তারা যেটা বা তারা অনেকেই বলতেছে যে নিছক নির্বাচনের জন্য তো হচ্ছে গণঅভ্যুত্থান হয় না। এটা একটা বাটপাড়ি কথা আমার কাছে মনে হয়, স্পষ্টভাবে একটা বাটপাড়ি কথা মনে হয়। নির্বাচনের জন্যই তো, গণতন্ত্র ভোটাধিকারের জন্যই তো লড়াইটা শুরু হলো, এবং এই জায়গায় আজকে বৈষম্যের বিরুদ্ধেও লড়াইটা হলো। সেই জায়গায় যখন নির্বাচনকে নিয়ে নানান ধরনের প্রহসন করা হচ্ছে, সেইটা একটু আমাদের প্রতিরোধ করা দরকার। এখন দেখেন, জনতা তো এদেশের মুক্তিযুদ্ধ করেছে, 69 করেছে, তারপরে আপনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমরা সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থান করেছি। এখন প্রশ্নটা যখন দেখে যে সে প্রতারিত হয়েছে, কিভাবে প্রতারিত হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমরা দেখি যে একটা এজেন্সি খুলে বসেছে। এখন আগে দেখতাম যে শেখ হাসিনা পুরা জায়গাটা দখল করে আছেন, এখন ছোট 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 অসংখ্য শেখ হাসিনা মানে জুলাই অভ্যুত্থানকে, মুক্তিযুদ্ধকে তারা যেমন তাদের একটা মানে জায়গায় ব্যবসা বা তাদের দিকে ব্যবহারের চেষ্টা করেছে, এবং মুক্তিযুদ্ধকেও তারা বিতর্কিত করেছে এইভাবে, এবং এইভাবে আমরা দেখি জুলাইকে নিয়েও সেই বিতর্ক বা বিতর্কিত করে ফেলার একটা অপচেষ্টা এখানে চলছে আর কি। কিন্তু আমরা যেমন দেখেন, আমরা ধ্রুবযাত্রায় স্লোগান দিয়েছি জুলাই বিক্রির জন্য নয়, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই যে এত মানুষ জীবন দিল, 1000-এর উপরে লোক জীবন দিল, শ্রমিক, ছাত্র, জনতা, নারী জীবন দিল, এটার তো একটা অর্থ থাকতে হবে। এই আকাঙ্ক্ষাতেও কখনো ব্যর্থ হইতে পারে না, এই দাবি তো কখনো ব্যর্থ হইতে পারে না। ফলে একটা নির্বাচন এই দেশের জনগণকেই সাথে নিয়েই করাইতে হবে। এখন বিএনপি হচ্ছে একটা বড় রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, বামপন্থীরাও তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু আমার এটাই দুঃখ লাগে যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যখন আমি দেখি যে জামাত কিছু নেপথ্যের শক্তি নিয়ে একটা হুমকি দিচ্ছে, তারা গর্তে ঢুকে যাচ্ছে। তারা যে একটা জোরের সাথে রাজনীতিটাকে এসার্ট করবে, সেই জায়গাটা আমরা বিএনপিকে দেখতে পাচ্ছি না। ফলে এই জায়গাগুলো সব কিছু মিলায় যে পরিস্থিতিটা দেশের, এই জায়গাগুলো উত্তরণ ঘটানো সম্ভব, কিন্তু একটা শক্তভাবে তো রাজনৈতিকভাবে দাঁড়াইতে হবে। 90-এর রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল, এখন এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সেই ভূমিকাটা রাখতে হবে। আমাদের গণতন্ত্র, নির্বাচন, সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচন করতে, যদিও আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসি, সেটা এক ধরনের, আমরা মনে করি আমরা একটা গণতান্ত্রিক মানে সরকার, আমরা প্রথম গণতান্ত্রিক সরকারই আমি বলতে চাই, কারণ আমার অনেক প্রশ্ন আছে গণতান্ত্রিক সরকারগুলোকে নিয়ে গঠন করতে চাই। আর যদি ওনারা আসেন, মানে বিএনপি আসেন, কিন্তু তারাও তো একটা ধরেন একটা পরিস্থিতিতে এটাকে টিকায় রাখতে পারবে কিনা, এখনই তাদের দিক থেকে নানান প্রশ্ন, দেখেন তলায় নানান প্রশ্ন, করাপশন থেকে শুরু করে, তারপরে হচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে, এই প্রশ্নগুলো বিএনপি সম্পর্কে চলে আসছে। এই জায়গাগুলো তাদের মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় সেখানে বিরোধী দল হিসেবে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আর যে জামাতকে নিয়ে বড় মানে কথা এখন হচ্ছে, আমরা যদি দেখি যে রাজনৈতিকভাবে জামাতকে নিয়ে কথা হচ্ছে, আরও কিছু ইসলামিক দলগুলোকে নিয়ে কথা হচ্ছে, জামাতকে আমি আসলে রাজনৈতিক দল মনে করি না। এটা একটা কাল্ট, যারা ব্যবসা বাণিজ্য, তুরস্কের টাকা এইসব নিয়ে হচ্ছে তারা চলে, তারা রাজনৈতিক দল হিসাবে এদেশে দাঁড়ায় নেই। এবং তদবির তো তারা আওয়ামী লীগের সময়ে করেছে, তদবির তারা এখন আমি দেখি যে এই সরকার কাছে সবচেয়ে বড় তদবির তারা করছে, এবং এই সরকারের কাছে সবচেয়ে সুবিধাগুলোও তারা। আমার মনে হয় বিএনপিও যদি ক্ষমতায় আসে, আমরা যদি না আসি, আমরা আসলে তো অন্যরকম বিষয় হবে, বিএনপি যদি আসে, তারা সেই তদবির বা যেটাই করবে আসলে জামাত। ফলে হচ্ছে জামাতের পক্ষে এই দেশের বিরোধী দল হিসেবে দাঁড়ানো। আরেকটা ইসলামিক শক্তি, আপনারা বিশ্বাস করবেন, যখন অভ্যুত্থান চলে 19 তারিখের ঘটনা, বিএনপির উপরে হামলা হলো 19 জুলাই গত বছর, বিএনপির উপরে হামলা হচ্ছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণ যখন মিছিল করছি পল্টনে, তখন তারা সরকারের অনুমতি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ওখানে পালন করছে। সরকারের কত ঘনিষ্ঠ, তখনকার আওয়ামী সরকারের তারা কত ঘনিষ্ঠ ছিল, ইসলামী শাসনতন্ত্র, আর আজকে এই সরকারেরও তারা কত ঘনিষ্ঠ। তাহলে এই ফোর্সগুলো তো কখনো রাজনৈতিক দলে, তারা তো সবসময় যে যখন সরকারে তাদের দিকেই থাকবে। আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনগুলোতে অংশ নিয়েছে, কিন্তু আমি মনে করি যে নির্বাচন করতে হলে এই দেশের জনগণকে নিয়ে, আমরা যেমন গণঅভ্যুত্থান করেছি, প্রতিটা গণতান্ত্রিক আন্দোলন করেছি, নির্বাচন যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে করতে হয়, সমগ্র জনগণ
এবং সকল শক্তিকে একত্রিত করে সেই নির্বাচনের ধন্যবাদ। দিকে আগাতে হবে। মিস্টার এবং সেটা রহমান, করানো যাবে। জি, আপনার কাছে প্রশ্ন, আমি জলি তালুকদারের কথা ধার করে প্রশ্নটা করছি, আমি আপনি ধার দেবেন আমাকে আশা করি, যে বিএনপি প্রায়শই গর্তে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু অনেকের ধারণা, আমিও এটা নিয়ে টুকটাক কথাবার্তা বলেছি। সো বিএনপির আসলে ভয়টা কোথায়? তার আগে আমি জলির বা আপনার আলোচনায় দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হলো যে জুলাই, এটা যেমন মুক্তিযুদ্ধ যেমন পরে আওয়ামী লীগ এটাতে নিজস্ব দলীয় সম্পত্তি করতে গিয়েছে, তাতে বিতর্কিতই হয়েছে। এই 24-এর এই অভ্যুত্থান সেই পথে যাচ্ছে বলে আমার মনে হয়। দেখেন, এনসিপি যখন প্রতিষ্ঠা হয় তখন বিভিন্ন মিডিয়ায়, টকশো, আলোচনায় বিষয় খুব জোরালোভাবে আলোচনা হয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এনসিপির নেতা আমাদের অনেক আলোচনায়, সেখানে আমি বলেছিলাম এটা একটা পিচ্ছিল পথ রাজনীতি। আমি সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম, কারণ আমি দীর্ঘদিন ছাত্র সংগঠন করেছি, ইলেকশন করেছি, ছাত্রছাত্রীদের কাছে আমি ভোট চেতে গিয়েছি, আমি নির্বাচিত হয়েছি। ছাত্র লেখাপড়া শেষ, অনার্স মাস্টার শেষ, এলএলবি শেষ, আমি একদিন ছাত্র রাজনীতি করিনি, আমি বিএনপি যুবদল করেছি, ওইটা শেষ, আমি মূল দল। কেন বললাম এটা? এবং আমি পার্লামেন্ট নির্বাচন করেছি, হোয়েন আই ওয়াজ 31। এই বিএনপি আওয়ামী লীগের একটা নমিশন পাওয়া, আপনার জানেন, আমি ইলেকশন করেছি। করতে গিয়ে আমি যেটা দেখেছি, সাধারণ মানুষের মিশতে গিয়ে, আজকে আমার বাসায় 5-7 জন লোক আছে, সবাই লুঙ্গি পরা, একজন 5 বারের নির্বাচিত মেম্বার। প্রথমত আমি এই আমার অভিজ্ঞতা বলতে, আমি ছাত্র রাজনীতি যখন করেছি, ছাত্র দলের মূলনীতি কি অনেক লেখাপড়া ছাত্ররাই জানে না। সে দেখছে এই দলের নেতৃত্ব দেয় কে, এই ছেলেটা কে, সে কেমন ড্রেস পরে, তার বাচনভঙ্গি কেমন, চাল চলন কেমন, সে মেয়েদের সাথে কি আচরণ করে, ইপ্রিজিং করে কি না, কলেজে তার টিচারদের সাথে সম্পর্ক কি, এটাই আদর্শ, এটাই আদর্শ আমি মনে করি। পার্লামেন্টের নির্বাচনের বেলায় অনেকাংশে ভোটের খাতিরে আমি বলছি, এটা শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা সবাই 100-র মধ্যে 100 শিক্ষিত। কেন বললাম? আমি এনসিপির এই নেতারা সবাই আমি ধরলাম নায়ক 24-এ। এদের আচরণ, বাচন ভঙ্গি, ড্রেস, আমি খুব নিঘুরভাবে চিন্তা করছি কোন পর্যন্ত যেতে পারে। একটা পর্যায়ে আচার আচরণ, আমার আচার আচরণে খোঁজে আমার পরিবার কেমন, ভালো আচরণও খোঁজে, আমার আচরণ যে অসৎ হয়, অশ্লীল হয়, তাও খোঁজে। আমার সামনে ছাত্রলীগের একটা ছেলে সংগ্রাম পরিষদ হয়েছে, দাঁড়িয়েছিল, সে একটা ডাব খেয়ে, মেয়েরা দেখবেন দলবদ্ধভাবে থাকে, এরকম ওই মেয়েদের ইসের এরকম পা দিয়ে ফেলছে, মেয়েদের কাছে গিয়েছিল। তারা বলছে এই ছেলে ভোট পাবে না কোনোদিনও, আমি নাম বললাম না। তা আমি এগুলো খুব করেছি যে এরা কত দূর যেতে পারে। অচিরেই এরা দেখেন বিনষ্ট। কি কারণে বললাম? এনসিপির প্রতিষ্ঠা, ধরেন অভ্যুত্থানের আপনার ওদের একটা ঈদ, আমাদের একটা ঈদের মতো। হ্যাঁ, দীর্ঘ 17 বছর আমরা এরকম টকশোতে গেছি, বা এনএসআই আসছে, অবশ্যই চ্যানেল আমার খুব সমর্থন করেছে, সে ভালো মানুষ, এর মধ্যে যে বাইরে যেতে পারবো কিনা এটা তো নাই। সেই 5 তারিখে এরা কক্সবাজার গেলেন। হ্যাঁ, আমি তর্কের খাতিরে ধৈর্যই নেই, যদি তারা রিক্রিয়েশনের জন্য যায়, ওই দিন যাবে না। যত খারাপ শৈলোক, আমরা পার্টির কত লোক, 5 তারিখে কিন্তু অনেক মানুষ জীবন দিয়েছে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে জুলাই ঘোষণা, সেটা তাদের দাবি। আমি এইভাবে বললাম, আমি তাদের নায়কই মনে করলাম এই কজনই। ওইটার বিতর্ক দল অবশ্য শোকজ করেছে, আমরা জানি না আসলে এখানে কি খেলা আছে। আমি পিটার হায়াস বলি, পিটার হায়াস বাংলাদেশে নাই আমার জানা মতে। না, পিটার বাংলাদেশ, আমি যত খুঁজতে পারলাম, আপনি একমত হলেন।
ওনারা কেন গেলেন, রিক্রেশনের জন্য গেলেন, এটা একটা সন্দেহের হয়েছে। এইটাকে ওনারা ক্লিয়ার করা প্রয়োজন করতে পারে না এখনো। হ্যাঁ, তো আমি এই কারণেই বলতে চাই, এই যে দলটা ওনারা তৈরি করেছেন, এরা বেশি দূর, আমি এদের সফলতা কামনা করি বারবার, কিন্তু পারবে বলে আমার মনে হয় না এদের বাঁচানো। যেমন আমি বলি, শোনেন, গোপালগঞ্জ 2টা প্রোগ্রাম করেছি আমরা, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া কাউন্সিল, আমরা সাংগঠনিক টিম, ডক্টর আসাদুজ্জামান রিপন। যাওয়ার আগে আমি এই দলের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ সাবেক মন্ত্রী জিজ্ঞেস করি কী বক্তৃতা দেব, সে আমাকে বুদ্ধি দিছে, এইটা বলবা না। সুন্দরভাবে প্রোগ্রাম করে চলে আসছি। সেখানে হিন্দু জনগণ ভোটটা হিন্দুরা বেশি। পরের দিন কোটালীপাড়া, আমার জীবনে প্রথম, আমার না অনেকেই, আমি ডক্টর আসাদুজ্জামান, শ্যামা ছিলেন কাউন্সিল, ভাবছি পার্সোনালি খোঁজ নিছি কি অবস্থা গোয়েন্দাদের, আমাদের কি ওই পরিবেশে কি বক্তৃতা দেওয়া উচিত, কি বলা উচিত, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। একজন একটু, আমি বলছি নো, তোমার তো এটা বলার কথা ছিল না। আমি বলছি আমার এখানে এসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত ছিল। যেহেতু আমাদের দেশের রাজনীতি কালচারটা আমরা রাখতে পারি নাই, এটা আমি করতে পারলাম না। আমি বুঝতে পেরেছি। জি, সেটা বুঝেছি, কিন্তু ওই যে আবার প্রশ্নের উত্তরটা দরকার। অনেকটা ভালো কথা আপনি বলেছেন, শিক্ষণীয় কথা। বাট ওই যে বিএনপি গর্তে ঢুকে যায় প্রায়, সেই সাহস করে যেটা তার বলার দরকার সেটা বলে না, বলতে পারে না। বিএনপি অনেক সময় দ্বিধাগ্রস্ত, কেউ কেউ মনে করেন, আপনি তো বলি মাঝে মাঝে ট্রমাটাইজড, ট্রমা কাটেনি এখনো। জলি বোনের মতো জলি যে কথাটি বলেছে, এটা আওয়ামী লীগের ভাষার মতো হয়ে গেলো। আওয়ামী লীগ এই 15.5 বছর আমাদের এরকমই বলেছে। হ্যাঁ, বিএনপি না, কিন্তু আওয়ামী লীগের তার বলার মধ্যে না না আমি পার্থক্য আছে, তার একটা। হ্যাঁ, আপনি যে অর্থ বলছে আমি এটা বুঝেছি। নির্বাচনের প্রশ্নে গর্তে বিএনপি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো সেই আন্দোলনের, বিএনপির আন্দোলনের ফসল। আপনি 15.5 বছর বিএনপির ক্ষয়ক্ষতি হিসাব করেন, দেখেন আপনি তার এখন কি শুধুই কেবলই লাভ? হ্যাঁ, এখন কি কেবলই লাভ? আচ্ছা, কত ক্ষয়ক্ষতি হয়েছে আপনি, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা শেষ করা যাবে না। একটা সুন্দরী মেয়ের বাবা, একটা সুন্দরী মেয়ের বাবা, সে আওয়ামী লীগ করছে মেয়েকে রক্ষা করার জন্য, সত্য উদাহরণ। এরকম দিলে আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন। এরকম হয়েছে। আমাদের যেন আমাদের আচরণ যেন এরকম না হয়, আমাদের আচরণ যেন এরকম না হয়। কোনো বিরোধী মতের কোনো বাবাকে যেন এরকম জোর করে আমার দল করতে না হয়, এনসিপি করতে না হয়। গর্তে আমি মনে করি 5 তারিখের পর এই পর্যন্ত আমার ব্যক্তিগত দলের না, বিএনপির সিদ্ধান্ত চলা সঠিক আছে, চলা সঠিক আছে। আপনি বলেন তো। আচ্ছা, আমি জাস্ট একটা জাস্ট প্রশ্ন করি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 2 মাস আগে স্কেজুল ঘোষণা করবেন, শিডিউল ঘোষণা করবেন, বাট তারিখ হয়তো ঘোষণা করলেও করতে পারেন ফেব্রুয়ারি। ওই 2 মাস আগে গিয়ে যদি দেখা হয় যে তার আসলে যে কোনো কারণে জটিলতা তৈরি হচ্ছে, পারছেন না স্কেজুল ঘোষণা করতে, বিএনপি তখন কী করবে? বিএনপি কি তখন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আদায় করতে পারবে কিনা? আপনি স্ট্রেইট উত্তর দেবেন, আমি জলি তালুকদারের কাছে। না, বিএনপি যদি মনে করে ডিসেম্বর ইলেকশন হয়, আমি আপনাকে বললাম, বিএনপির প্রধান এখনো বেগম খালেদা জিয়া, সে যদি ডিজায়ার করে, ডক্টর ইউনূসকে বলবে ইলেকশন ডিসেম্বর হবে, ইলেকশন ডিসেম্বর হবে, করছেন না তিনি। আমি মনে করি তিনি সঠিক কাজ করছেন। না না, সেটা তো কিন্তু আমাদের তো বুঝতে হবে। আমি বলি কি সঠিক কাজ কি করেছেন, আমি বলি যুদ্ধের পর ফিরে এসে শেখ মুজিব দাসের কথা আছে, এরকম প্রধানমন্ত্রী না হতেন, উনি জাতির বিবেক হয়ে অভিভাবক থাকতে পারেন। তাহলে আপনারা এখন ক্ষমতায় যেতে চাইছেন না? ক্ষমতা পরিষ্কার করে বলেন। আমরা কখনো বলিনি আমরা ক্ষমতা যেতে চাই। আমরা বলেছি ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেটা কীভাবে? 5 বছর পর জনগণ তার মালিকানা রেজিস্ট্রেশন করে, কিসের মাধ্যমে? একটা ভোটের মাধ্যমে। তারপরে সেই ভোট, এই জন্যই আমরা
আপনি না, সেই ভোটের কথাই তো আলোচনা এখন বলি, হচ্ছে। আমরা ভোটের কথা আমি শুরুতেই বলেছিলাম, যদি ইউনূস সাহেব এই ফেব্রুয়ারির কথা যদি রক্ষা না করে, দেশ ও জাতির জন্য অমঙ্গল, ওনার জন্য অমঙ্গল। এখন আপনি বলতে পারেন না, উনিও বলতে পারেন, আমি আর বেশি সময় দিচ্ছি না আপনাকে, আমি এখনই থামাবো। উনিও বলতে পারেন যে আমি তো চাইছিলাম, আমি ঘোষণাও করেছি ফেব্রুয়ারিতে, কিন্তু বাস্তবতা তো আলাদা। সেখানে টাইম টু সে, আমি বলে দিই, আমরা যখন ভোটের কথা বললাম, বারবার নির্বাচনের কথা বলছি, কালকে যদি জামাত বলে আমি নির্বাচনে যাব না, ইসলামী আন্দোলন বলবে আমি যাব না, এনসিপি বলবে আমি নির্বাচনে যাব না, হতে পারে, এবং তখন প্রফেসর ইউনূস বলবে তাহলে কাকে নিয়ে, এইদিকে আওয়ামী লীগ নেই, এদিকে এরা নেই, তাহলে আমি কাকে নিয়ে নির্বাচন করব? সেটা হতে পারে। বিএনপিকে কি খালি ওয়াক ওভার দেবে? না, সেটা হতে পারে, এ তো সমাধান আছে। একটু শেষ করে দেন, আপনি পরে আবার আপনার কাছে আসি। আচ্ছা বলেন, বাকি সময় দেন। জলি তালুকদার, হ্যাঁ, সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে জুলাই ঘোষণা যেটা হলো, যদি আপনার দল ওই অনুষ্ঠানে যায়নি, বাট এই ঘোষণা আসলে কি দিল বলে আপনার কাছে মনে হয় জাতির? কারণ এই ঘোষণা নিয়ে একটা দল তো তখনও বোধহয় দল হয়নি, নভেম্বর মাসেই তারা বলেছে নাও অর নেভার, তখনই দিতে হবে, যদিও সরকার অনেক দূর ঠেলে 1 বছরের মাথায় এনে দাঁড় করালো। আরেকটা হচ্ছে যে এখন যে জাতীয় সনদ নিয়ে যে চর্চা হচ্ছে গত কয়েক মাস ধরে, তারই বা পরিণতি কি, এবং সেটাকে ঘিরে আসলে কি নতুন আশাবাদের জন্ম হবে, না নতুন হতাশার চিত্র আমরা দেখতে পাবো? আপনি কি মনে করেন? প্রথমত আমি একটু বলে নিই, বিএনপি আমরাও নির্যাতনের সম্মুখীন হয়েছি গত স্বৈরাচারী আমলে, স্বৈরাচারী সরকারের আমলে। আমি নিজে জেল খেটেছি 18 সালে। তো বিএনপির নেতাকর্মীরা কিন্তু প্রচুর জেল খেটেছে, ধান খেতে থেকেছে। তাদের এই স্যাক্রিফাইসকে তো আমি বিরাট জীবন দিয়েছেন অনেকে, বিরাট গুরুত্ব দিচ্ছি। কিন্তু এই যে স্যাক্রিফাইস, এই যে মানুষ গত গণ অভ্যুত্থানে এত শহীদ হলেন, এই যে মানুষের এত স্যাক্রিফাইস, মানে শ্রমিক বলেন, ছাত্র জনতা বলেন, এই স্যাক্রিফাইসকে তো গুরুত্ব দিতে হবে রাজনীতিবিদদের, এবং রাজনীতিবিদদের তো সাহস করে দাঁড়াইতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে। এখানে যদি কোনো নেপথ্যের শক্তি, অন্যান্য শক্তি ষড়যন্ত্র করে, সেইটাকে মোকাবেলা করে, রাজনৈতিক মোকাবেলা করে সামনে যাওয়াটা তো রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ। আজকে দেখেন, এই যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে অনেক বড় বড় কথা, গণঅভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন, বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগে। আমাদের ছোট ভাই, আমাদের ছাত্র ইউনিয়নের অনেকে বন্ধু বান্ধব হচ্ছে, 2-1 উপদেষ্টা হয়েছেন বা নেতৃত্বে আছেন, সবাই মানে যথেষ্ট জুনিয়র, কিন্তু তাদের মধ্যেও একটা অংশ বিরাট করাপশনের সাথে যুক্ত হয়ে গেল। অনেকেই হচ্ছে মানে এই গত 10 মাসে কয়েকশো কোটি টাকারও মালিক হয়ে গেছে। আমার এলাকারও একটা ছেলে নাকি এরকম শুনলাম, নেত্রকোনার এরকম সমন্বয়ক ছিল, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে আমরা রাজনীতিটাকে দেখেন, আমরা একটা দেশের রাজনীতি ঠিক রাখতে হলে কিছু বেসিক জিনিস তো ঠিক রাখতে হয়। গণতন্ত্র, ভোটাধিকার, যেটা হচ্ছে শেখ হাসিনা একেবারেই আমাদের কাছ থেকে হরণ করে নিয়েছে, সেই জায়গাটা থেকে যদি আমরা বিবেচনা করি, আজকে করাপশনের জায়গায় দুর্নীতি, শেখ হাসিনার থেকে শুধু জায়গাটা পরিবর্তন হয়েছে। আমরা যদি টোটাল চিত্রটা দেখি, তাহলে আজকে দেখেন এই যে টোটাল মানুষের স্যাক্রিফাইস, বিএনপির স্যাক্রিফাইস বা আমাদের বামপন্থীদের স্যাক্রিফাইস, এত স্যাক্রিফাইস করে যে আমরা আন্দোলন সংগ্রাম লড়াইটা করলাম, এটা তো একটা ফলাফল চাই আমরা। আমি এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কথাটা বলছি যে একটা ইলেকশন করাইতে হবে, নির্বাচন করাইতে হবে, গণতন্ত্র ফিরায় আনতে হবে। যদিও আমি মনে করি সেটা বর্জুয়া গণতন্ত্র হবে, প্রকৃত গণতন্ত্র ফিরায় আনতে হলেও আমাদের প্রচুর লড়াই, আরও অধিকতর গণতন্ত্র যদি আমরা চাই, আরও অনেক লড়াই লাগবে। সেই জায়গাটা থেকে আমি বলেছি। আর 2টা জিনিস আমি মনে করি, দেখেন অভ্যুত্থানের আগে যখন হচ্ছে অভ্যুত্থানে মানুষ শহীদ হয়েছে, তার আগে নভেম্বর মাসে গার্মেন্টস শ্রমিকদেরকে হত্যা করা হয়েছিল, শ্রমিক যখন মজুরি নিয়ে আন্দোলন করে। অভ্যুত্থানের পরে প্রথম কে যৌথ বাহিনী বা এই সরকারের হাতে মারা গেল আপনারা জানেন? গার্মেন্টস শ্রমিক, 4 জন গার্মেন্টস শ্রমিককে মারা হলো। আমরা প্রথম প্রতিবাদ করি, আমরা তো খুব আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে সাপোর্ট করেছিলাম, প্রথম দিকে প্রতিবাদ করে বলি যে এই সরকার অভ্যুত্থানের পরে কেন আমার গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হবে, মারা যাবে, এটা তো কোনোভাবে মারা যেতে পারে না। এবং বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরা দেখলাম যে এই সরকারের কতগুলো বিষয় আপনারা দেখেন, ভয়ঙ্কর, আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে। মব তো মানুষ পছন্দ করে না, মব তৈরি করে যে আপনি মাজার বলেন, হিন্দু সম্প্রদায়ের উপরে বলেন, আরও অন্যান্য সম্প্রদায়ের উপরে যে হামলাগুলো হলো, এই মবকে তো কোনোভাবে আপনাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। এই জায়গাগুলো তারা করেছে। ফলে 1 বছর পরে দাঁড়িয়ে যখন আপনি আমাকে প্রশ্ন করবেন জুলাইয়ের ঘোষণা এবং সনদ নিয়ে, সনদ তো অন্য একটা বিষয়, এটা এখনো আলোচনায় আছে, সেটা রাজনীতিবিদরা, আমাদের কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে, সবাই এখনো
মানে একমত হতে পারেন নাই, অনেকগুলো বিষয় হয়েছে, অনেকগুলো বিষয় হয় না, এগুলো আরেকটা পর্যায়ে যাবে। কিন্তু সনদ যখন নিয়ে আলোচনা হলো, যখন মানিক মিয়া এভিনিউতে বিশাল জমায়েতের আন্দোলন হলো, তখনও তো মানে আমি দেখলাম যে শহীদ পরিবারগুলো যারা আহত তারা কাতরাচ্ছে এবং অসংখ্য মানুষ সেই জায়গাটা আছে। তাহলে আমার আকাঙ্ক্ষার জায়গাটা তো এখানে পূরণ হয় না। বৈষম্য কি আমার দূর হয়েছে? আমরা কি চেয়েছিলাম যে আমাদের যে হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যে গোপন চুক্তিগুলো হয়েছে সেগুলো প্রকাশ করবেন না? আমরা একটা ভারত বিরোধিতা দেখি, ফেক ভারত বিরোধিতা দেখি। আমি একদম বলি আর কি, জেনুইন ভারত বিরোধিতা কোথায় আপনার? আপনি আমার পানির হিস্যার কথা বলেন না, আপনি আমার সুন্দরবন ধ্বংস করতেছে যে সেটার কথা বলেন না, আপনি যে গোপন চুক্তিগুলো হয়েছে তার কথা বলেন না, এবং সবচেয়ে বড় কথা, আমরা যে কথাগুলো বলতেছি এগুলো তো বিএনপির আরও জোরের সাথে বলা উচিত। গোপন বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, মানে যেটা এখনো মানে সবাই জানে না, যে শুল্ক কমিয়েছে বলে খুব বাহাদুরি করছে আমাদের সরকার, সেই চুক্তিতে যে ভয়ানকভাবে আমাদের একটা দাসকতের ব্যাপার আছে, গোপনভাবে যতটুকু আমরা জানতে পারছি, সেটাও তো একটা বিষয়। সেগুলো তো চুক্তি তো সবার সামনে আসছে না। করিডোরের বিষয়টা, বন্দরের বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে তো বিএনপি সহ সকল রাজনীতিবিদদের আরও শক্তভাবে কথা বলা উচিত এবং আন্দোলনে নামা দরকার ছিল। ফলে আজকে 1 বছর পরে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা আমাকে করেন, আমি নিজে তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমি দেখেন, একজন নারী হিসেবেও যদি আমি বলি, আমি শাহবাগ, পল্টন, শান্তিনগর আমি থাকি, শান্তিনগর, সেই প্রত্যেকটা জায়গায় আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করার অভিজ্ঞতা আমার হয়েছে। এবং সেইখানে আমি দেখেছি, আমি যে একটা দলের কথা আপনাদেরকে বললাম, আমার চোখের সামনে দিয়ে যখন পল্টনে হত্যাকাণ্ড হলো, পল্টনেও কিন্তু কয়েকজন মারা গিয়েছে, সেই দিন তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, তারা আজকে সরকারের সবচেয়ে কাছের লোক হয়। এবং এই প্রশ্নগুলো তো তাদেরকে করতে হবে, যে মানে যারা আজকে দেখেন 71কে তারা চ্যালেঞ্জ করে, যারা 71কে তারা কিভাবে চ্যালেঞ্জ করে 24কে, তারা 71-এর ধারাবাহিকতাই তো আমরা 24কে পেয়েছি। 71 আমাদের সবসময় সাহস যোগায় যে তুমি অন্যায়ের বিরুদ্ধে বলো, তুমি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বলো, তুমি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলো, কারণ 71 আমার ভিত্তি। সেই জায়গাটা তারা করতে চেষ্টা করে। তো এই জায়গাগুলো যখন দেখি নানানভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে, তখন 1 বছর পরে দাঁড়িয়ে মনে হয় যে অভ্যুত্থান যে কারণে করেছিলাম আমরা, যে আকাঙ্ক্ষা থেকে করেছিলাম, রাস্তায় ছিলাম আমরা, সেইটা কিন্তু এখানে পূরণ হয় না। ইভেন নারীদের প্রশ্নে আপনি বলেন, নারীদের প্রশ্নে যে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেইটা নিয়েও তো দ্বিধাদ্বন্দ্ব। প্রতিক্রিয়াশীল দলগুলো, সংবিধান প্রশ্নেও যদি আপনি দেখেন, প্রতিক্রিয়াশীল দলগুলোর সাথে তো আমাদের মিলবে না। আমাদেরকে প্রায় সমালোচনা করা হয়, সিপিবি মানে 72-এর সংবিধান। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা অধিকতর গণতান্ত্রিক সংবিধানের জন্য আমরা লড়াই করেছি 73 সালে, আমরা পার্লামেন্ট অভিমুখে মার্চ করেছি 73 সালে, কিন্তু আমি যেনতেনভাবে তো জিনিসটার পরিবর্তন চাই না। আমি তো একটা পদ্ধতির মধ্যে, আমি তো একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সেটা আলোচনা করতে চাই। ফলে আজকে 1 বছর পরে কিন্তু আমার কাছে অনেক প্রশ্ন, যে এই প্রশ্নগুলো সমাধান আমি চাই, এবং সেই জায়গাগুলো প্রশ্নগুলো সমাধান করতে হলে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা এখন পালন করতে পারে রাজনীতিবিদরা। এবং আমি মনে করি নতুন দল হিসেবে এনসিপি, আমরা যদিও বলতেছি যে সরকার তাদেরকে আমরা সবাই জানি, এটা কেউ স্বীকার করি বা না করি, এনসিপিকে যে সরাসরি সরকার পেট্রোনাইজ করছে, আমার নিশ্চয়ই নেত্রকোনা আমার জেলা, সেখানে এনসিপি কিভাবে সমাবেশ করেছে সেই খোঁজখবর আমার কাছে আছে। আপনার জেলায় এনসিপি কিভাবে সমাবেশ করেছে সেই খোঁজখবর আপনারা জানেন, আমরা প্রত্যেকেই জানি সেইটা। তো সেই জায়গা থেকে এই যে ইয়াং সেট আপ লিডারশিপ বের হয়ে আসছিল, তাদেরকে যারা নেপথ্যে থাকে ধ্বংস করতেছে, তাদেরকেও কিন্তু আমাদের কাছে জবাব দিতে হবে। এটা কিন্তু আমার ভালো লাগে না যে জুনিয়র ছেলেপেলেরা শত শত কোটি টাকার অন্যায় পথে টাকার মালিক হয়ে যাচ্ছে, তারা রাজনীতিটাকে রাজনীতি না করে, স্যাক্রিফাইস না করে এক ধরনের মানে স্টার হয়ে যাওয়া বা এক ধরনের স্ট্যান্ডবাজিতে পরিণত করছে। এই জায়গাটা অ্যাকসেপ্ট করার মতো বিষয় না। এই জায়গাগুলো আমি 1 বছর পরে আসলে প্রশ্ন করতে চাই। সবচেয়ে বড় প্রশ্নটা করতে চাই আমি শ্রমিকদের বিষয়ে। শ্রমিকদের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। নো গার্মেন্টস শ্রমিক বলেন, আপনি চা শ্রমিক বলেন, আপনি যে শ্রমিকদের বলেন, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তো কোনো জায়গায় যদি মানুষের পরিবর্তন না হয়, তাহলে তো আমার মনে হয় যে অভ্যুত্থান তো আরেকটা করতে হবে। এবং সেই অভ্যুত্থান কিন্তু আমি একদম গণতান্ত্রিক সরকার আসলে হবে, আমি ডিক্লেয়ার করে বলতে চাই, এটা গণতান্ত্রিক সরকার আসলে হবে। সেই অভ্যুত্থানটা করতে চাই হচ্ছে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। সত্যি সত্যি সেই অভ্যুত্থান করতে চাই আমরা, এবং সেই প্রিপারেশন হচ্ছে শ্রমিক শ্রেণীকে নেওয়া দরকার। আসলে শ্রমিক এবং নারীকে নিয়েই সেই আন্দোলন করতে হবে। জিলু ভাই, আপনি যে কথাটি বলেছেন খুব খুব হাইপোথেটিক্যালি বলবোই আমি, আপনি চিন্তা করেই বলেছেন। আপনি বলেন 70-এর নির্বাচনে
আওয়ামী লীগ বিজয়ী হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, ফলাফল ঘোষণা হয়েছে, তারপর তো ক্ষমতা হস্তান্তর হয়েছে। সমাধান কিভাবে হয়েছে? যুদ্ধের মাঠে পাকিস্তান ভাগ হয়েছে। ঠিক বললাম না বেঠিক বললাম বলেন? যদি 1/11 সময় দেখেন ইলেকশন ঘোষণা হলো, ডেট হলো, মনোনয়ন হলো, দাখিল করলাম আমরা, ইলেকশনের আগে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো হতে পারে এরকম, কাম্য নয়। তাহলে এই এই যারা আত্মহত্যা দিল, যারা পঙ্গুত জীবনযাপন করছে, আপনারা জানেন আমেরিকা থেকে আসছে, বিএনপির সামনে মিটিং দেখতে আসছে, বিএনপি করে, গুলি লেগে রবার একটা চোখ অন্ধ। বলেন আপনি, এটা তো আমার হতে পারত। আমি সবসময় চিন্তা করি 28 তারিখে সর্বশেষ স্টেজ থেকে মহাসচিব নামছে, তার সাথে আমি নামছি, ওই গুলি তো আমার গায়েও লাগতে পারতো না? তাহলে 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 সেই 24-এর স্পিচ থেকে আমরা কী শিখলাম? আমি বারবার বলেছি, রাজনীতিবিদরা যদি এই 24-এর কাছ থেকে শিক্ষা না নেয়, তাহলে এ দেশ ও জাতির মঙ্গলজনক কিছু আছে বলে আমার মনে হয় না। শিক্ষা নিলে হবে না, এবং এই জন্য দায়ী রাজনীতিবিদরাই থাকবে। আমি মনে করি বিএনপি আমাদের বড় দল হিসাবে 5 তারিখের পর এ পর্যন্ত আমি দেখেছি, আমি চিন্তা করি পার্সোনালি, বিএনপি আমরা কোনো ভুল সিদ্ধান্তে নাই। আমরা আপনি দেখেন, আমরা নির্বাচনের কথা বলার পর অনেকেই সমালোচনা করেছে, এরা নির্বাচনী করে। প্রধান উপদেষ্টা ঈদের মাঠে আপনি 5 বছর থাকেন, বিদেশ গেছে আপনি 5 বছরে থাকেন, এত তারা নির্বাচন করে। আমরা বলিনি, বলছেন এটা অনেকে, এই ভাবনাটা অনেকের মধ্যে ছিল না। আর আমরা যদি ধরেন এইটার মধ্যে উনি যে কথাটা বলছে, আমরা যদি ধরেন যমুনা 10 লক্ষ লোক দিয়ে ঘেরাও করতাম, কি বলতেন আপনি? ওনার তো অস্থির হয়ে গেল, আপনি তো বলতেন মিডিয়া, আপনারা ধৈর্য ধর, উনি তো বলছেন ফেব্রুয়ারিতে, শুধু আমরা ফেব্রুয়ারি পর্যন্ত ধৈর্য ধরতে চাই। তারপর কি হবে? তারপরে কি হবে? একটা মাস, একটা আপনার রমজান, ঈদ, কোন ঈদ, এটা বলবেন, ঠিক আছে, একটা জায়গায় না, একটা জায়গায় সমাধান হবে, এবং এর সমাধান হতে হবে। এবং আমি মনে করি আর কোনো রক্তের বিনিময় দেশের, এই আমাদের মতো তৃতীয় বিশ্বের মতো একটা দেশে, গরিব দেশে, এই সহায় সম্পত্তি, একটা আন্দোলন সংগ্রাম বা করতে গেলে পরিবারের ক্ষতি হয়। আমি ক্ষতিগ্রস্ত হলে পরিবার ক্ষতি হয় ভাই, আমি জেলে গেলে আমার পরিবার সমস্যা হয়ে দাঁড়ায়, এটা স্বাভাবিক। তো সব এর বিনিময়ে যাতে এর সমাধান না হয়, আমি সেটা কাইমন ভাইকে আল্লাহর কাছে আমি দোয়া করব যে না, এর সমাধান। 24-এ যারা আত্মহত্যা দিল, আপনি ভাবেন, আমি বহুত মুক্তিযুদ্ধ দেখি, জানেন, তরকারি বিক্রি করে ভাতা পায়, আমার গ্রামে, আমার সে এসএসসি তখন এই স্বাধীনতার পর অনেক প্রতি গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল হয়েছে, উনি টিচার হইল না, আমি থাকেন হলো না, এখন তরকারি বিক্রি করে না, কে কজনের খোঁজ নাই। তো এরকম 24-এ যারা আহত নিহত হয়েছে, যে বাচ্চারা বারিন্দাদের মারা গেল, পরিবারে একজনই সন্তান, একটাই ছেলে মারা গেল, সেই পরিবারের কি হলো? আমি কিছু না পেলাম, আমার দেশটা তো আমি ওই জায়গায় দেখে গেলাম। আমি প্রতিবার আগামী নির্বাচনের জন্য কি আমার এই সংগ্রাম করতে হবে? তোর কি এমন সিস্টেম? আমরা বললাম প্রতি ইলেকশনের আগে তত্ত্বাবধায়ক সরকার করেন, ওই যে ওবায়দুল কাদের বললো নাকি, ওই যে তাকে প্রশ্ন করছে ইউটিউবে দেখলাম, যে আপনারা এখন রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা, এই কথা তো বিএনপিও বলেছেন, তখন তো আপনারা দরকার নাই বলেছেন, এখন কেন বলেন? আমার কথা, এর একটা সমাধান হওয়া উচিত। আমাদের সমাধান হওয়া উচিত। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এরা আমাদের থেকে কত পিছিয়ে ছিল, হ্যাঁ, সেখানে, আর আমরা কোথায়? এইটা যদি না পারি, আমাদের কপালে অনেক দুঃখ আছে, জনগণের দুঃখ আছে। এবং আমি মনে করি বিএনপি বড় দল হিসাবে অত্যন্ত স্মার্টলি, আমি আমার দলের প্রধানকে আমি বলেছি ওভার টেলিফোনে, যে স্মার্টলি হ্যান্ডেলিং করে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আন্দোলন সংগ্রামে, আপনারা দেখেন তো তারেক সাহেব, বেগম খালেদা কোনো বক্তৃতায় ভোট দিবেন নাই, একমাত্র সেদিন সে বলেছেন যে তরুণদের ভোট হোক ধানের শীষে। এটা কখনো আমরা আমাদের ভোটদান বলি না, আমরা বলছি ভোটের অধিকার আওয়ামী লীগ ধ্বংস করছে, এইটাকে ফিরিয়ে আনা, যে আসুক ক্ষমতায়, অন্তত একটা জায়গায় আমরা ঠিক থাকেন।
আমি আমি এই 24-এর পরে 1 বছরে দেখলাম আমি আমার মধ্যে কোনো আশার আলো নাই, আমি দেখতে পারি না কোনো পরিবর্তন হয় না। এই যে সে বলছে, সরিম বলেন কোনো সেক্টরে পরিবর্তন না। আপনি বলেন তো এখন আপনারা যে এই যে একটা APS আপনারা কি পরিবর্তন শেখ করবেন? হাসিনা এখানে প্রশ্ন করেন আমরা আসলে কি আপনাদের হতো? নিয়ে এক বছরে তো আমরা আসলে যদি আবারও হয় সময় তো যত গড়াচ্ছে না, না, আপনাদের নিয়ে অনেক আপনি- রকমের প্রশ্ন উঠছে। আমাদের নিয়ে প্রশ্ন আছে। আমি বলি আমরাও ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠতে পারি না। আমাদের মধ্যে একটা বিরাট দল, এটা জামাত ইসলামের মতন এই দলকে কন্ট্রোল করা। একটা হলো ভোট দিছে দানেশির একজন, সেও আমি বিএনপি করি, সে যদি একটা জায়গায় চাঁদাবাজি করে তাকে আপনি বহিষ্কার করবেন কীভাবে? তার পদপদবি নাই। হ্যাঁ, তাকে দমনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সরকারের। সেই সরকারের সদিচ্ছা আছে কিনা সেটাও দেখতে হবে। না সরকার চায় বিএনপি আনপপুলার হোক, হতে পারে না। এখন আমি মনে করি বিএনপি স্মার্টলি, বিএনপি পরিচয় যদি কেউ চাঁদাবাজি করে বিএনপি তাকে আইনের পুলিশের হাতে তুলে দিক, পুলিশ যদি না ধরে, না সেটা সেটা মানে একটা সেটা সামাজিক হ্যাঁ, কাজ করুক বিএনপি। হয়েছে, বিএনপি বহিষ্কার করে দিয়েছে, বিএনপি বহিষ্কার করে দিয়েছে তো 1,500 লোকের মতো বসে করছে। আমি বিএনপি চাঁদাবাজি করে না এই মিডিয়ায় এই অসত্য কথা বলবো না। চাঁদাবাজি করেছে বিএনপি নামধারী কিছু লোক করেছে, আর এরকম প্রমাণ যদি কেউ তাদের বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার আমি নাম বলবো না, সারা জীবন আইনি যুদ্ধ করছে, তাকে সাসপেন্ড করছে। সো কারণ এই অল্প, আপনার মনে আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় 17,000 ছেলেমেয়ের জন্য 17টা সন্ত্রাসীর জন্য কলঙ্কর অধ্যায় রয়েছে। ঢাকা সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসী, এটা ঢাকা ভর্তি করতে চায় নাই, মাত্র 17 জনের জন্য। তো 17কে চেক করে দিতে হবে। তো বিএনপিও এত বড় একটা বিশাল দল, হ্যাঁ, এই 5 বছরে বিএনপির এরকম হয়েছে। আমার এক নেতারা বলছে তোমার একটা পাঞ্জাবি, না পাঞ্জাবি না 2,000 টাকা আমার পাঠাই দেন, মামলার জন্য আমি দেবো কোর্টে, আমার মামলার তারিখ, আমার পাঞ্জাবি লাগবে না। এই তো অসহায়ত্ব জীবনযাপন করেছে। তো সেখানে পাট খাতে ধান খাতে ঘুমাইছে। আমি বলি, আমি এই জুলুভাই যে কথার মূল কথাটা ওরকম। এরপর তারপর কি? তারপর কিন্তু সিনেমার শেষ পরিণামে কিন্তু ভিলেন পরাজয় হয়। যত সিনেমাই হয়েছে আপনি দেখেন, লাস্ট পর্যায়ে অন্যায়কারী তারপর পরাজয় হয়, ভিলেন পরাজয় হবে, আমরা একটা হয়তো ক্ষতিগ্রস্ত হওয়ার। শেষের দিকে ক্লোজিং রিমার্কস রাখার জন্য 5 মিনিট করে দুজনের, আপনার 5 মিনিট। আপনি আসলে কি দেখেন সামনের দিনগুলোতে, এবং এই জায়গায় আসলে কার কি করণীয় বলে মনে করেন? প্রথমত হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। আসলে শিক্ষা হলে তো 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমাদের রাজনীতিবিদদের একটা বড় শিক্ষা হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে শিক্ষাটা বা তার যে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল, সেটার কোনো কিছুই পূরণ হয়নি। যারাই ক্ষমতায় এসেছে এই দাবিগুলো নিয়ে একটা মানে এক ধরনের খেলা খেলেছে আর কি, মানে দাবি পূরণ হয়নি। ফলে আজকে 24-এর গণঅভ্যুত্থানে যখন মানে আমরা এসেছি, এবং 24-এর গণঅভ্যুত্থান তো একটা বড় শিক্ষা হওয়া উচিত মানে সবার জন্যই, বিশেষ করে বর্জীয় রাজনৈতিক দল এবং আমাদের জন্য একটা বড় শিক্ষা নিশ্চয়ই। মানুষের কাছ থেকে শিখেছি, অভ্যুত্থানের কাছ থেকে শিখেছি, কিন্তু বর্জীয় রাজনৈতিক দলগুলোকে আরও ভালোভাবে একটা শিক্ষা হওয়া উচিত ছিল তাদের মধ্যে, কিন্তু এই রিয়েলাইজেশনটা খুব বেশি আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ কিভাবে হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন হলে মানে এত বড় একটা শক্তি তাদেরকে কিভাবে হচ্ছে মানুষ একেবারে দেশ ছাড়া করে দিতে পারে, এইটা যদি মানুষের কাছে শিক্ষা না হয়, রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষা না হয়, তাহলে এটা পরিবর্তন বাংলাদেশের জন্য আসলেই খুবই মানে দুরূহ ব্যাপার। কিন্তু অভ্যুত্থানের যে অসাধারণ দিক, মানুষ যে এই অন্যায়ের বিরুদ্ধে অসাধারণভাবে জেগে উঠে, এটা কিন্তু কখনোই আপনি থামাইতে পারবেন না, ইতিহাসের কখনোই কোথাও সেটা থামানো যায় না। ফলে যতবারই যারা অন্যায় করুন না, আজকে 1 বছর পরেও কিন্তু প্রচুর আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, মানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কন্ট্রাডিক্ট করছে সাংঘর্ষিক যে বিষয়গুলো মানে সরকারের দিক থেকে এবং তাদের যে সমর্থিত যে দলগুলো থেকে আসতেছে, সবগুলোর বিরুদ্ধেই কিন্তু মানুষ কথা বলছে। তো ফলে আজকে যেসব রাজনৈতিক দল মানে এখন আছে আর কি, তাদের একটা বড় কর্তব্য হচ্ছে বাংলাদেশের যে বেসিক জিনিস, একটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক পিছায়া ছিলাম। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্র সরকার হওয়া দরকার ছিল বাংলাদেশে, সেটা হয় নাই। তো এই আকাঙ্ক্ষার জায়গাগুলো তো মানুষের রয়ে গেছে। ফলে আজকে এই অভ্যুত্থানের থেকে হচ্ছে যেমন জনগণের আকাঙ্ক্ষা আছে, দাবি আছে, সাথে সাথে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সেই জায়গাটা একটা বড় শিক্ষা নিতে হবে। বেসিক জিনিসগুলো বাংলাদেশে কখনো ধ্বংস করা উচিত না,
এই জায়গায় একেবারেই মানে মূল জায়গায় আসা উচিত। আপনি জুলাই সনদ দিচ্ছেন, আপনি জুলাই ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনি যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসতে পারেন যে আমি আমার গণতন্ত্র ধসায়া দিব না এই দেশে, আমি ভোটাধিকার ধসায়া দিব না এই দেশে, আমি আরও উন্নততর গণতন্ত্রের জন্য লড়াই করব, এই কতগুলো বেসিক জিনিস তো মানুষের বা একটা দেশের থাকা দরকার। এই জায়গায় হচ্ছে রাজনীতিবিদদের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। আর একটা কথা বলবো, অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের যাদের রিয়েলাইজেশন হওয়া দরকার তাদের খুব বেশি রিয়েলাইজেশন হয়েছে বলে আমার মনে হয় না, আমার ব্যক্তিগত মত। এবং আপনারাও যদি সামগ্রিকভাবে দেখেন আমাদের যে খুব বেশি মূল্যায়ন হয়ে মানে আমাদের যে উপলব্ধিতে এসেছে যে আমাদের দেশের একটা ব্যাপক গুণগত পরিবর্তন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে করা দরকার, এটা আসলে আসে নাই। ফলে আমি আজকে নিঃসন্দেহে এইগুলো আবার বলবো যে আমি তো আশা করি নাই যে শ্রমিক হত্যা হবে, আমি তো আশা করি নাই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটবে, আমি তো আশা করি নাই যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, আমি তো আশা করি নাই যে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই প্রত্যেকটা জিনিস তো তাদের নিয়ন্ত্রণ করা দরকার ছিল, তারা এটা ব্যর্থ হয়েছে। এবং আপনারা শুধুমাত্র দেখেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন ভয়ঙ্কর জায়গায় গেছে, শুধু নারীদের উপরে যে নারীরা অভ্যুত্থানে সর্বোচ্চ শক্তি দিয়েছিল তাদের উপরেই যে নানান ধরনের নিপীড়ন হয়েছে ব্যাপারটা এরকম না। হিন্দু সম্প্রদায় থেকে বিভিন্ন সম্প্রদায়ের উপরে, প্লাস আপনি আমাদের মন্দির এবং মাজার, প্লাস হচ্ছে আপনি দেখেন আমাদের মসজিদে পর্যন্ত হত্যাকাণ্ড করছে। আর খুলনাতে যে একটা হত্যাকাণ্ডগুলো ভয়ঙ্কর, হত্যার পরেও মানুষ চেক করে দেখতেছে যে রক কেটে দিচ্ছে যে ভালোভাবে মারা গিয়েছে কিনা। এইগুলো তো দেখার জন্য আমরা 24 দেখি না। ফলে আমি মনে করি 24-এর যে অসাধারণ মানে আন্দোলন এবং অভ্যুত্থানটা হয়েছে সেইটাকে আমাদের রাজনীতিবিদদের ধারণ করা উচিত এবং বাংলাদেশের বেসিক জিনিসগুলো অবশ্যই রক্ষার জন্য আমাদের চূড়ান্তভাবে হচ্ছে একটা লড়াই তো সবসময় করতে হবে, এমনকি বর্জুয়া দলগুলোকে আমাদেরকেও সবসময় নিজেদের মধ্যে একটা লড়াই চালাইতে হয়, এগুলো আমি রক্ষা করব যে কোনো মূল্যে, এগুলো আমি ধসাইতে দিব না এই দেশে। আমার মনে হয় এই জায়গাটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের রাজনীতিবিদদের আসা উচিত। আর অবশ্যই আমি শেষ কথা শুধু একটাই বলবো, নির্বাচন এবং ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে, এবং সেইটার জন্য একটু কনফিডেন্টলি আমাদের দাঁড়াইতে হবে, জনগণকেও এই জায়গায় নিয়ে আসতে হবে এবং আমরা একটা ভালো নির্বাচন আসলে চাই যেখানে টাকা, পেশি শক্তি এসব খেলার বাইরে গিয়ে একটা ভালো সুষ্ঠু নির্বাচন হবে। জিলুর ভাই, আমি বাংলাদেশের ইতিহাসে 71, 90, 24 71-এর আমি 70 নির্বাচন আমি দেখেছি, 90 আর 24-এ আমি সরাসরি একজন যোদ্ধা বলতে পারেন। এই তিনটি ঐতিহাসিক ঘটনায় যে প্রত্যাশা নিয়ে মানুষ আত্মহত্যা দিয়েছে, পরবর্তীতে যারাই দায়িত্ব ছিল কেউ বলতে পারবে না, পুঙ্খানুপুঙ্খভাবে বলেন বা পালন হয় নাই। 24-এর বিষয়ে আমি আসি। ইনুস সাহেব দায়িত্ব নেওয়ার পর আমার একটা ধারণা ছিল উনি একজন বিশ্বমানের নেতা, তবে নেতৃত্ব, রাজনীতি আর একাডেমিক পড়ালেখা ভিন্ন জিনিস। ওনার জায়গায় আমি হলে কি করতাম যদি প্রশ্ন করতে? এই দেশের এই দেখেন এনসিপি, এই যে ছেলেটা এখন 2টা বড় মন্ত্রণালয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থানীয় সরকার মন্ত্রণালয় আর যুবকীরা বোধ হয় এপিএস, এত 100 কত কোটি টাকা আমাকে খুব আহত করেছে। শেখ হাসিনার এপিএস 15 বছরে 400 কোটি টাকা হেলিকপ্টারে গেছে। আর সাধারণত আমি যখন ছাত্র রাজনীতি করেছি আমার মধ্যে যে আদর্শ, যে সততা, যে নীতিবোধ কাজ করেছে, যখন আমি মূল দলে আসছি অনেক জায়গায় আমার আপোষ করতে হয়েছে। আমি নির্দ্বিধায় বললাম এটা করতে হয় বাস্তবতার প্রেক্ষিতে। কি কারণে? আমরা যখন পড়েছি স্কুলে দেখবেন আত্মজীবনী, বটগাছের আত্মজীবনী, চোরের আত্মজীবনী। আমার এক স্যার ছিলেন বাংলার, আজিজ স্যার, খুব নাম করে বিখ্যাত, মারা গেছেন। চোরের আত্মকাহিনী লিখতে গিয়ে লাস্টে লেগেছে প্রশ্ন, চোর আমি না সমাজ? সমাজ আমাকে চোর বানাইছে। সে রচনা যদি আমি বলতে পারতাম, কোনো সুযোগ নাই, চোর সমাজ বানাইছে আমাকে। আচ্ছা, কেন বললাম? এই সিলেটের এপিএস, আমি যদি কঠোর থাকে, আমার এপিএস কি করে ধরতে পারবো না?
অবশ্যই ধরতে পারো, আমাকে হতাশ করেছে। আমি মনে করি 24 ওইখানেই কলঙ্কিত হয়েছে। আসেন এরপর যারা এখানে নায়ক যাদের বলতে চাই বানাই রাখতাম তাদের বাচনভঙ্গি, তাদের বক্তৃতার ধরন আমি ব্যথিত, আমি পার্সোনালি, যে না হবে না এদের দ্বারা, হ্যাঁ এদের দ্বারা হবে না। এরকম আসক্তি হয়ে গেলো টাকা পয়সা। যেখানে এক জেলার এসপি প্রত্যাহার, আমার কর্মী ছিল, কি প্রত্যাহার কেন বলছে, তুমি স্যার বলো আমাকে, স্যার বলতে বলছে। আচ্ছা, তো আমি এই এনসিপির ভবিষ্যৎ অঙ্কুরে বিনিষ্ট আমি মনে করি। আমি চাইছিলাম এরা টিকে থাকুক অন্তত পক্ষ। এরা সততার দিকে আপোষ নাই, আপনার সত্যের পথে মিথ্যার সাথে আপোষ নাই, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপোষ নাই। এরা আপোষ করছে সব জায়গায়। ওই চ্যাপ্টার ক্লোজ করে আমি বলতে চাই, আমার ডক্টর ইউনূস সাহেবের জায়গায় আমি থাকলে আমি একটা কিছুই করতে পারতাম না। ইতিহাসের পাতায় নায়ক থাকতে চাইতাম, খলনায়ক না, কি করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করতাম সবাইকে। যে বাংলা আমার শত্রু যেন বলে না, দিলীপ তো ভালো মানুষ, সে তো ভালো কথা বলে। আপনি ওই যে বললেন আওয়ামী লীগের এক নেতা আপনাকে আপনি এই দুঃসময় আওয়ামী লীগের ফেসিস্টের সময় আমি প্রতিটা কথা খেয়াল করেছি, আপনি উপস্থাপনার মাধ্যমে যারা নিয়ে আসছেন তাদের দ্বারাও শুনে দিয়েছেন যে কঠিন কথা বলেছেন। সেখানে তো আপনার এখানে থাকার কথা না, এই চ্যানেলেই থাকার কথা না, এখনও করছেন। আচ্ছা, সেখানে আমি বলে একটা ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারতো যদি উনি করে এই জনগণের মনিকটে থাকতে পারতো। আমার মনে হয় সে সেখান থেকে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে ব্যর্থ হবে। তবে ব্যর্থ না হোক এটি আশা করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস জলি তালুকদার এবং মিস্টার খন্দকার মাসুকুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার অতিথিদের মূল কথা যে নির্বাচন হবে, নির্বাচন করতে হবে এবং করাতে হবে, দরকার হলে আদায় করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে এবং নির্বাচন না হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমার এক অতিথি বলছিলেন যে প্রফেসর ইউনূসও ব্যক্তিগতভাবে তার যেই গ্লোবাল ইমেজ সেটাও ক্ষতিগ্রস্ত হবে, তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। তবে হতাশা ব্যক্ত করেছেন তারা যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ইতিমধ্যেই অনেকখানি ধূলিসাৎ হয়ে গেছে, কারো মধ্যে সেই অর্থে উপলব্ধি নেই, রিয়ালাইজেশনটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বড় রাজনৈতিক দল হিসেবে তারা 15-16 বছর যদিও সাফার করেছে যথেষ্ট পরিমাণে, তারা সব কিছু ঠিকঠাক করবে এমনটাও সে কেউ প্রত্যাশা করেন না। কিন্তু যেটুকু ভূমিকা তাদের সাহসী ভূমিকা রাখা দরকার ছিল, বিএনপির কথা বলা হচ্ছে, সেটা তারা রাখেননি বা রাখতে পারছেন না যে কোনো কারণেই হোক। আমার আরেক অতিথির ভাষায় এটা বিএনপি অনেকখানি গর্তে ঢুকে যায় প্রায়, সেই ভয়টা কোথায় সেটা অবশ্য বোঝা যায় না। জামাত ইসলামের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমার একজন অতিথি বলছিলেন যে জামাতকে তিনি পলিটিক্যাল পার্টি মনে করেন না, এটা একটা কাল্ট। এবং জামাতের যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, তারা হয়তো সংগঠিত একটা শক্তি, অনেকেই মনে করেন অত্যন্ত ডিসিপ্লিন তারা, অর্থবিত্তের কোনো কিছুরই সমস্যা নেই, কিন্তু ইতিহাসের নানা পর্যায়ে তারা ভুল রাজনীতি করেছে। হয়তো ওই যে আমার অতিথি বলছিলেন যে এটা রাজনৈতিক দল নয়, কারণ সে কারণেই হয়তো রাজনীতিটা আসলে ঠিকঠাক মতো বুঝে উঠতে পারেন না, অন্য যা কিছু তারা যতটা ভালো বোঝেন। এবং জুলাই ঘোষণার মধ্য দিয়ে এটাকে সংবিধানে সন্নিবেশিত করবার মধ্যে দিয়ে, সাংবিধানিক রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্য দিয়ে ভাবটা এরকম যেন এই অভ্যুত্থানই শেষ অভ্যুত্থান। কিন্তু আমার আরেক অতিথি বলছেন আরও অভ্যুত্থান করতে হবে এবং ইতিহাসের কোন পর্যায়ে কী হবে আমরা কেউই জানি না। 90-এর অভ্যুত্থানের পরে মনে হয়েছিল ওটাই বোধহয় শেষ, যদিও তখন কেউ দাবি করেননি সেই সময় নায়করা যে তাদেরকে সরকারে নিতে হবে, সংবিধানে তার অঙ্গীকারগুলো, এমনকি 3 জোটের রূপরেখা, সেটাকে সন্নিবেশিত করতে হবে, এই দাবি কেউ করেন। আসলে সংবিধানে এগুলোকে যুক্ত করবার মধ্য দিয়ে কোনো কিছু নিশ্চিত করা যায় না। তাহলে তো শেখ হাসিনা যেমন বলছিলেন বা তার সংবিধানে যেভাবে সন্নিবেশিত করেছিলেন দেশে আর কোনো দিন অনির্বাচিত সরকার আসবে না, অনেক কিছুই পার্মানেন্ট করেছিলেন, কিন্তু কিছুই টেকেনি। মূল শক্তি জনতা, জনতার পাল যারা বুঝতে পারবেন, জনতার পক্ষে যারা থাকবেন, জনগণের আকাঙ্ক্ষার পক্ষে, জনগণের সমস্যা সমাধান যারা করতে পারবেন, তারাই আসলে শেষ পর্যন্ত টিকে থাকেন। কাজেই বাংলাদেশের সার্বিক বিবেচনায় এটাই একমাত্র সমাধান নয়, কিন্তু এটা আশু সমাধান। এবং অবশ্যই এটা না করলে বাকি সমস্যাগুলো সমাধান করা যাবে না। সেটা হচ্ছে যে দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক,
অন্তর্ভুক্তিমূলক আর শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অনুষ্ঠান জরুরি। যে পারবেন, যারা পারবেন, এই সরকার পারলে ভালো, না হলে যারা করতে পারবেন তাদের নেতৃত্বে, কারণ ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানের প্রসঙ্গটি ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলো তুলছে, আদালতি প্রসঙ্গটি মোটামুটি শেষ পর্যায়ে ঝুলে আছে, কিন্তু সেটাও একটা সমাধান হতে পারে। কিন্তু অবশ্যই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যেই জিতুক, যেই হারুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু নির্বাচনটা ভালো হতে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।